আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি লাইভ ক্লাসে চলে আসলাম। আসলে অন্যান্য সবার মতো আমারও মনের অবস্থা খুব একটা ভালো না। কারণ যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন বা সামনে দিবেন তারা বিষয়টা উপলব্ধি করতে পারছেন। কারণ গতকালকে ৪৭তম বিসিএস এর যে প্রশ্নপত্র ছিল গতানুগতিক ধারার বাইরে থেকে বেসিক থেকে প্রশ্ন করেছে এবং গত ৩৭টি বিসিএস এর মধ্যে তুলনামূলক বেশি স্ট্যান্ডার্ড এবং কঠিন প্রশ্ন ছিল। তবে যাই হোক, কেউ হতাশ হবেন না, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিক যেখানে লেখা থাকবে ইনশাল্লাহ সেখানেই হবে। গতকালকে আমরা ৪৭তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নপত্র ব্যাখ্যা সহ বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। কারণ আমিও একজন চাকরি প্রার্থী হিসেবে মনের অনুভূতি অভিব্যক্তি কেমন হয় সেটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। গতকালকে আমরা গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা শেষ করতে পারিনি। আজকে সেটা ব্যাখ্যা সহ শেষ করার চেষ্টা করব। এর পাশাপাশি গত একটি ক্লাস আগে ৪৩তম বিসিএস এর মানসিক দক্ষতার বাকি ছিল, ওটাও আজকে শেষ করবো ইনশাল্লাহ এবং খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। কারণ আগামী শুক্রবারেও আরেকটি পরীক্ষা আছে। এ কারণে সকলে ধৈর্য ধরে দেখবেন এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু সাউন্ডটা চেক করে নিই, আসলে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। একটু সাউন্ড চেক করে নিই, আসলে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। আহ, আমরা শুরু করি। এখনই শুরু করবো ইনশাল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে। তাহলে আমরা মানসিক দক্ষতা দিয়ে শুরু করি। কারণ মানসিক দক্ষতা আহ, কিছুটা সহজ, আবার কিছুটা মেন্টাল এবিলিটি যে কারণে বলে যে মানসিক চিন্তা করে ব্রেন থেকে, সাধারণ জ্ঞান থেকে, কমন সেন্স থেকে হচ্ছে মানসিক দক্ষতার উত্তরগুলো দিতে হয়। তাহলে মানসিক দক্ষতা হচ্ছে ১৭৬ নাম্বার থেকে শুরু। যারা লাইভে জয়েন হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি। একশো ৭৬ নম্বরে বলছে সিড সেপলিং, সিড ইজ টু সেপলিং ইজ টু এগ ইজ টু কি হবে? আমরা জানি সিড অর্থ বীজ আর সেপলিং অর্থ চারা গাছ। তাহলে বীজ থেকে যেহেতু চারা গাছ হয়, তাহলে এগ মানে ডিম থেকে কি হবে? ডিম থেকে বাচ্চা হয়, এটাই হবে উত্তর, যেটাই দেওয়া আছে। এর মানসিক দক্ষতা শেষ হলে আমরা গাণিতিক যুক্তি শুরু করব। এর পরের প্রশ্ন ১৭৭
নম্বর প্রশ্ন, যদি MFNPO অর্থ লেমন হয় তবে NBOSP অর্থ কি? এখানে আসলে বোঝাচ্ছে লেমন, তাহলে এম লেমন হয় তবে NBOSP। এখানে এম এর আগের শব্দ এল, আবার এফ এর আগের শব্দ ই, এম এর আগের শব্দ এন, ই এর আগের শব্দ ও, এবং ও এর আগের শব্দ এম। তাহলে হচ্ছে প্রতিটা শব্দের আগের শব্দ হচ্ছে, বা প্রতিটা অক্ষর বা প্রতিটা লেটারের আগের শব্দ নিতে হবে, এটা হচ্ছে এখানে বোঝাচ্ছে। তাহলে এন এর আগের শব্দ অক্ষর হবে বা লেটার হবে এম, আর বি এর আগের লেটার এ, ও এর আগের লেটার এন, এবং এইচ এর আগের লেটার জি, পি এর আগের লেটার ও। এটাই হবে উত্তর। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা অনেকে পারে, আবার অনেকের জন্য বেশ কষ্টসাধ্য বা কঠিন বিষয়। এটার উত্তর কিছু টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে এটার সংখ্যা বের করতে হয়। এর উত্তর হবে 16। আমি একটু দ্রুত স্কিপ করে যাচ্ছি, কারণ সামনে যেগুলো ব্যাখ্যা প্রয়োজন সেগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। 69 নম্বর প্রশ্ন, কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থবিরতায় সিদ্ধ হবে? মানে প্রশ্নবোধক যে চিহ্ন, এখানে কোন মানটি বসবে? এখানের যে ট্রিক বা যে সূত্র অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে 18, 12 এবং 20 এই তিনটা যোগ করে ভাগ করলেই 5, এই তিনটা যোগ করে 5 দ্বারা ভাগ করলে ভাগ হবে। ওকে, তাহলে সরি, এই তিনটা যোগ করে হচ্ছে, তাহলে তিনটা আমরা যোগ করি, তিনটা যোগ করলে 30, 20, 50, 50কে 10 দ্বারা ভাগ করতে হবে। 10 দ্বারা ভাগ করলে 5 উত্তর আসবে। আবার 16 আর 14 30, 30 30 60, 60কে 10 দ্বারা ভাগ করলে 6 হবে, এবং 45, 18, 27, 90, 90কে 10 দ্বারা ভাগ করলে উত্তর হবে 9। এই জন্য উত্তর হবে 9। পরের প্রশ্ন আমরা চলে যাই। আমাদের 180 নম্বর প্রশ্ন। 180 নম্বর প্রশ্নে, এটা খুবই সহজ প্রশ্ন, এটা একটা কমন সেন্সের প্রশ্ন, যে পানিতে প্রদত্ত প্রতিচ্ছবিগুলোর সাথে কোনটি ইংরেজিতে একটি শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ হবে? এটা আসলে একবারেই করা উচিত, কারণ প্রতিটা শব্দের উল্টা শব্দ। ফ্যামিলি, ফ্যামিলি যদি আমরা লিখি ফ্যামিলি, এটা পানিতে প্রতিবিম্ব হবে উল্টা, সেই উল্টা। এরপর 18 নম্বর প্রশ্ন, সরি 181 নম্বর প্রশ্ন। একজন ব্যক্তি 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে এবং তারপরে 12 মাইল উত্তরে ভ্রমণ করে। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন? এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হয়েছে। আমাদের পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার, এবং অতিভুজ হবে এসি। এই সূত্রে অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। এটা কিভাবে হলো আরেকটু আমরা বুঝি, যে এক ব্যক্তি 4 মাইল উত্তরে যায়, আমরা যদি এটাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা উত্তর, দক্ষিণ, সরি উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। সাধারণত কম্পাস, ম্যাপ এবং আপনি গুগল ম্যাপের এই সিস্টেম এটা দেয়া। তাহলে উত্তরে উত্তরে 4 কিলোমিটার, 4 মাইল যাই, এবং 12 মাইল পূর্বে যাই। এই যে 12 মাইল পূর্বে যাই, এরপরে আবার 12 মাইল উত্তরে ভ্রমণ করে, 12 মাইল উত্তরে ভ্রমণ করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে তিনি শুরুর যে বিন্দু, এই বিন্দু থেকে কত দূরে ছিল?
সি নাম্বার এটা কত দূরে ছিল, এই অতিভুজটা আমরা বের করতে হবে। এই যে আমাদের ভূমি, এই উপরের যে 12, এই ভূমির মানও 12 হবে। আর এই বিসি এর মান হবে হচ্ছে 4 + 12। এখানে আমরা প্লাস দিতে পারি, কারণ হচ্ছে এটা 12 মাইল গেছে, এটা হচ্ছে 4 মাইল, যোগ করলে হবে 16। তাহলে কি আসে, 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান কত? 16 স্কোয়ার মান জানি 256, 144। আর আমরা এটা ছিল এসি স্কোয়ার, এখানে হবে 400 এসি স্কোয়ার। আমরা এখানে লিখতে পারি এসি সমান সমান রুট 400, অর্থাৎ এর মান 20। তাহলে উত্তর হবে 20 মাইল। এখানে বিস্তারিত ব্যাখ্যাটা দেওয়া আছে, তারপরেও আমি একটু করে দেখালাম বুঝে স্বার্থে। 182 নম্বর, 5জন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজীবের বাম দিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে? 5জন ব্যক্তি গোল হয়ে বসে আছে, তাহলে মাঝখানে তাকিয়ে তাস খেলছে, রাজীবের বাম দিকে রয়েছে মুকুল, তাহলে রাজীবের বাম দিকে রয়েছে মুকুল। এটা যদি আমরা রাজীব ধরি, রাজীবের বাম দিকে রয়েছে মুকুল। আবার বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে, এটা আমরা বি ধরি, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে। আবার অনিক ডান দিকে, তাহলে বিজয়ের ডান দিকে হচ্ছে অনিক, এখানে বিজয়ের ডান দিকে অনিক, আর নুরুল হচ্ছে নুরুল, ও অনিক ডান দিকে, তাহলে হচ্ছে কি হবে এখানে, অনিকের ডান দিকে বিজয়, অনিকের ডান দিকে, ও সরি, তাহলে ঠিক আছে, অনিকের ডান দিকে বিজয়, এইটা হবে নুরুল, তাহলে বিজয়ের ডান দিকে নুরুল। এবার তাহলে নুরুলের ডান দিকে কে? এই যে নুরুলের ডান দিকে মুকুল, এটাই হবে উত্তর। পরে প্রশ্ন, 183 নম্বর, এ যদি বি এর সাথে খাপ খায় যেমন ভাবে সি ডি এর সাথে, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোনটা জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায়, মানে কোনটা সামঞ্জস্যপূর্ণ সেটা আমাদের বের করতে হবে। পাখি যেমন দৌড়াতে হয়, পাখিকে দৌড়াতে হয়, এটা ম্যাচ করে না। মাছকে তেমন সাঁতার কাটতে হয়, এটা ম্যাচ করে। আসলে এটা ম্যাচ করতে হবে যে কোনটার সাথে যুক্তিযুক্তভাবে খাপ খায়। আবার আধারের বিপরীত যেমন উজ্জ্বল, তেমনি নীরবতার বিপরীত হলো উচ্চ শব্দ, এটাও হবে না। রং যেমন ছায়ামুক্ত হয়, গতি তেমনি দ্রুত হয়। আবার খাদ্য যেমন খাবারের জন্য, এটা ম্যাচ করে। পানি তেমনি পান করার জন্য। এই কারণে হচ্ছে ডি নাম্বার উত্তর। হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলী এতটাই যে শৈশবকালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ বিকাশে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা জায়গাগুলো নিম্নে উল্লেখিত জোড়াগুলো দিয়ে পূরণ করো। আসলে এখানে এই যে ফাঁকা রয়েছে, এটা যুক্তি, যেটা উপযুক্ত শব্দ সেটা দিয়ে পূরণ করতে হবে। উপযুক্ত শব্দ হচ্ছে ঘনিষ্ঠভাবে বা যুক্ত, প্রত্যক্ষমূলক। পরে প্রশ্ন, নিম্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক? সঠিক বানান এটা রেন্ডের, রেন্ডেজ ভাস, এটা জানতে হবে, সাধারণ জ্ঞানের মতো অঙ্ক।
এবার 186, একটি গিয়ারের ট্রেনের 3টি গিয়ার আছে। গিয়ার এ এর 12টি দাঁত, গিয়ার বি এর 36টি দাঁত, গিয়ার সি এর 24টি দাঁত আছে। যদি গিয়ার এ কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার সি কোন দিকে ঘুরবে? এইখানে আসলে এই দাঁতের সংখ্যা কোনো ম্যাটার না, এইগুলো বাদ যাবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে বিভ্রান্ত করার জন্য দিয়েছে। তাহলে প্রথম গিয়ারটি ট্রেনের গিয়ার এ এর গিয়ার, এইখান থেকে আমাদের নিতে হবে যে গিয়ার এ কে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, গিয়ার এ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মানে ঘড়ির কাঁটার দিক কোনটি? এই দিকে ঘুরছে। যদি সেদিকে ঘোরানো হয় তাহলে গিয়ার সি কোন দিকে ঘুরবে? বিজোড় সংখ্যা, মানে আমরা যদি এ কে 1 ধরি এবং সি কে 3 ধরি, তাহলে বিজোড় সংখ্যাগুলো একই দিকে ঘুরবে। যেহেতু এ ঘড়ি কাঁটার দিকে, সিও ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। যখন দুটি বস্তুর সংঘর্ষ হয়, তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে? অস্থিতিস্থাপক। এটা বিজ্ঞানের প্রশ্ন, এটা বোঝার কিছু নাই, ডাইরেক্ট সাধারণ জ্ঞান থেকে উত্তর করতে হবে। পরের প্রশ্ন 188, নিচের ছবিগুলোর পাশে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে? এখানে এটি কোন দিকে আছে? এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা যদি সম্পূর্ণ 90 ডিগ্রি ধরি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি প্রায় ঘুরে গেছে। তাহলে টোটাল ঘুরতেছে হচ্ছে 90 প্লাস 45, 135 ডিগ্রি ঘুরছে। এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা যদি 135 ডিগ্রি ঘুরে, এই দিক হচ্ছে 90 ডিগ্রি, আরো 45 ডিগ্রি হবে এইদিকে, তাহলে উত্তর হবে স্বাভাবিকভাবে 3 নম্বর উত্তর। এবার 189, পৃথিবীর কক্ষপথে ভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানে আপাত পরিবর্তন ঘটে? প্যারাল্যাক্স। এটা আসলে স্বাভাবিক দৃষ্টিতে অনেকেই পারবে না, বা অনেক শ্রদ্ধেয় শিক্ষকগণও এটাকে একটু ইতস্তত বোধ করবেন। এটা একটু আনকমন প্রশ্ন। এরপরে প্রশ্ন হচ্ছে, এই প্রথম দুইটা যোগ করে মাঝখানেরটা দিয়ে ভাগ হবে, এটাই হয়েছে 17 আর 8 হচ্ছে 25, 5 দিয়ে ভাগ করলে 5। একইভাবে 10 আর 6 16, এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে উত্তর হবে 4। এই কারণে উত্তর হচ্ছে 4। আমাদের মেন্টাল এবিলিটি শেষ। এবার আমরা গাণিতিক যুক্তি চলে যাই। আসলে যারা অঙ্ক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যাদের সাবজেক্ট ম্যাথ, তারা খুব সহজেই পারবেন, এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ড যারা আছেন তাদের একটু অসুবিধা হতে পারে। এবার আমরা গাণিতিক যুক্তির প্রথম প্রশ্ন, 0.6 প্রাইমকে পৌনঃপুনিক বলে এটাকে, 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক হবে? এটা আমরা দেখি, খাতায় একটু করে দেখি। পৌনঃপুনিক বলতে বোঝায় 0.6 পৌনঃপুনিক বলতে বোঝায় হচ্ছে 0.666। আবার 0.9 পৌনঃপুনিক বলতে বোঝায় 0.999। এরকম অসংখ্য অসীম পর্যন্ত যেতে থাকবে। আমরা অত পর্যন্ত নিব না, আমরা জাস্ট সংক্ষেপে এটা করার চেষ্টা করি। 0.6 কে 0.9 এটা দিয়ে ভাগ করতে বলছে। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি দাঁড়ায়? 6/9 × 10 এই দশমিকের জন্য 10 এসেছে, 10 10 কাটা, তাহলে এখানে থাকলো 2/3। এখন
2 দ্বারা 3 দ্বারা 2 কে ভাগ করলে কি পাই? 3 2 এর ভিতর জানা এই জন্য 0, আর যখন দশমিক নিব তখন মান এখানে 0 নিতে হবে। 3 20 এর মধ্যে যাই 6 বার, 18, আবার 2 দশমিকের জন্য আবার 0 নিই, 6, এভাবে 6 6 6 আসতে থাকবে। তাহলে আমাদের উত্তর হবে, তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে? 0.655। এটা হচ্ছে 0.655। 162 নম্বর অঙ্কটা খুবই সহজ। এটাকে আমরা সংক্ষেপে যে এখানে ব্যাখ্যা দিয়ে দিছে, প্রশ্নটা দেখি, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে আমরা যে শর্টকাট সূত্র, এটা সহজেই করা যাবে। আমরা এ বি এ প্লাস বি প্লাস এ ইন্টু বি এই সূত্র দ্বারা করতে পারি। এটা সহজ প্রশ্ন, এটা এই জন্য বুঝালাম না। যে 10% কি বলছে এখানে, প্রশ্ন হচ্ছে 10% বৃদ্ধি, তাহলে উভয় হচ্ছে মান হচ্ছে 10, ধনাত্মক 10 ধনাত্মক, এটা কাটাকাটি করলে 21 হবে উত্তর। এবার 163 নম্বর প্রশ্ন, এটা আমরা একটু প্রশ্ন করি। 100 টাকায় 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এটা একটু ব্যাখ্যা সহ এখানে করে দেওয়া নাই, কিন্তু এটার যে টেকনিক হবে সেটা হচ্ছে, আমরা জানি 100 টাকার 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, আমরা সরল মুনাফার সূত্র জানি, I ইকুয়াল টু পি এন আর। তাহলে পি সমান সমান আছে 100, এন এর মান বছর 5 বছর, এবং আর এর মান কয় পার্সেন্ট? 10%। 10%, 100, 10% যেহেতু এই জন্য 100 সূত্র 100। তাহলে আমাদের সরল সুদ আসবে 50। ওকে, আর এটাকে সহজভাবে করা একটা টেকনিক আছে, সেটা হচ্ছে 100 টাকার 5 বছরের সুদ 10%, 100 টাকার 5 বার নিতে, এভাবে আমরা নিতে পারি। অনেক লম্বা হয়ে যায়, 10, 1 2 3 4 5, এভাবে নিলে হয় 1 2 3 4 5 50। এবার এই প্রতিটার আবার 10% কত? 1 1 সরি 1 1, এইভাবে 4 বার হবে, এখানে 4, আবার এইটা নিতে হবে, এইটা নিতে হবে, এভাবে আসলে অনেক দশমিকের এসে চলে যায়। এভাবেও করা যায় যদি দেখা যাচ্ছে যে 3 বছর বা 2 বছর হতো, তাহলে এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করলে খুব দ্রুত অ্যান্সার পেয়ে যেতাম। এটা আসলে বেশ, যারা অঙ্কের স্টুডেন্ট তারা খুব দ্রুত করতে পারবে। এখন সরল মুনাফা যেটা 50 পেলাম, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে, এবং চক্রবৃদ্ধি মুনাফা হবে হচ্ছে 61.05। এটার থেকে এটা বিয়োগ করলে হচ্ছে উত্তর আসবে 11.05। চক্রবৃদ্ধি মুনাফার থেকে সরল মুনাফা বিয়োগ করলে হচ্ছে আমাদের উত্তর আসবে, তাই যে আমাদের মুনাফার পার্থক্য। এরপরে প্রশ্নটা আমাদের করে দেওয়া আছে, এটা মান নির্ণয়ের অঙ্ক, খুব সহজ অঙ্ক ছিল, যারা একটু মাথা খাটি করতে পারবে তাদের জন্য সহজ, এবং একটু সময় লাগতে পারে। যদি x ইকুয়াল টু √5 প্লাস √3 হয় তবে x³ প্লাস 8/x³ এর মান কত? দেওয়া আছে, আমরা ব্যাখ্যাগুলো দেখে যাই। এটা করলাম না, 1/x এর মান বের করে নিছে, যে এটা স্বাভাবিক দৃষ্টিতে সবাই পারবে।
এটা হচ্ছে উভয় পক্ষকে উপরে নিচে √3 মাইনাস √5 মাইনাস √3 দ্বারা ভাগ করা হয়েছে। এবার যেহেতু এ প্লাস বি এবং এ মাইনাস বি সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট উঠেছে 5 মাইনাস 3 থাকে 2। এবার আমাদেরকে এই সূত্রে ফেলাতে গেলে 2/x এর মান বের করে নিতে হবে, সেটা আমরা বের করে নিছি। এটাকে আমরা একটু ভেঙে দেখি, এখানে যে ভেঙে দিচ্ছে সেটাই আমরা ভেঙে দেখি। এই যে 8/x কিউবকে ভাঙলে এটা আসবে 2/x কিউব। এই জন্যই হচ্ছে আমরা এই মানটা নিলাম 2/x। তাহলে এই 2 কাটা থাকতে হচ্ছে √5 মাইনাস √3 x প্লাস 2/√x, এর মান দাঁড়াবে 2√5। এখন এটাকে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস, আমরা সূত্র কি জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রে বসাইছে, বসানোর পরে এখানে আমরা এই মানগুলো বসাই দিলাম। এই যে এইখানে এই 40√5 কিভাবে আসলো এটা আমরা একটু দেখি, অনেকে না বুঝতে পারেন। আমরা জানি 2√5 কিউব সমান সমান 2√5 তিনবার গুণ হবে, 2√5 ইন্টু 2√5, তাহলে 3 8, এই √5 ইন্টু √5 থাকলো, করতে হবে 40√5। আর এদিকে 12√5 বিয়োগ করলে 28√5 উত্তর, আমাদের সেটা উত্তর এসেছে 28√5। পরের প্রশ্ন, এই প্রশ্নটা বেশ সহজ একটা প্রশ্ন, যে পরমাণু x minus 5 less than 2 x element of প্রকৃত সংখ্যা অসমতাটির সমাধান সেট কত। পরমাণু থাকলে আমরা জানি শর্টকাট নিয়ম হচ্ছে এক পাশে ঋণাত্মক এবং অন্য পাশে ধনাত্মক নিতে হবে। আর এক্স এর মান বের করতে হলে এক্স এর সাথে যে সংখ্যাটি থাকবে সেটার সাথে প্লাস মাইনাস করে সংখ্যাটি বাদ দিতে হবে। এখানে +5 যোগ করলে -5 কাটা যায়, সেক্ষেত্রে আমাদের উত্তর থাকে 3 লেস দেন এক্স লেস দেন 7 অসমান্তরালের সমাধান হবে। আর এটার মান থাকবে হচ্ছে 4, 5, 6 এর মধ্যে, মানে 3 এর থেকে বড় হবে, 7 এর থেকে ছোট হবে এক্স এর মান, এটাই এখানে বোঝাচ্ছি। পরের প্রশ্নে চলে যাই, তাহলে আমাদের উত্তর হবে সি। যদি 5x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0 এর একটি উৎপাদক x ইন্টু x মাইনাস 3 হয়, তাহলে k এর মান কত। এখানে আমরা ওই যে উৎপাদক নিয়ম অনুযায়ী x এর মান, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এই যে x মাইনাস 3 ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, তাহলে x ইকুয়াল টু 3 হবে। x ইকুয়াল টু 3 আমরা মান বসিয়ে দেখি তো কি আসে। 5 ইন্টু x এর মান বসে আমরা x কিউব মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 প্লাস k ইকুয়াল টু 0, 5 ইন্টু 27, 2 ইন্টু 9 প্লাস 3 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা গুণ করলে কত দাঁড়াবে, আমরা পাবি 535 5 দিন
এটির পাশে তো 35 5 থেকে 3 135 হবে। প্লাস কে সরি একটু এখানে 135 মাইনাস 15 প্লাস কে 0 আমাদের থাকতেছে 120 প্লাস কে 0, তাহলে কে এর মান হবে সরি মাইনাস 120। এটা আমাদের উত্তরে দিয়েছে মাইনাস 120। পরের প্রশ্ন চেয়ে যাই, যদি log x 3 log x টু দি পাওয়ার 324 ইকুয়াল টু 4 হয় তবে x এর মান কত? আমরা এখানে একটা সূত্র জানি যে log কি দেওয়া যেতে পারে যে x বাই 4 এভাবে যদি ধরি তাহলে আমাদের সূত্র আসে 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x, সূত্র অনুযায়ী আর কি। এটা আমাদের লগের সূত্র, লগের নিয়ম এইভাবে আছে, বা অন্যভাবে আমরা ধরতে পারি log a বাই b ইকুয়াল টু x। তাহলে এর উপরে এই x পাওয়ারটা আসবে, বা x এখানে ধরলে b এখানে ধরি, যে সুবিধা হবে b আসবে, এটা x হবে। এই সূত্র প্রয়োগ করছে, এটাকে আমরা একটু ভেঙে নিছি যাতে সূচকের ওই নিয়মে অঙ্ক করা যায়। 4 একে 80 হচ্ছে 324, আর 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। আর আমাদের যেহেতু উভয় পাশের পাওয়ার 4 দেওয়া আছে, এই 4 বানাতে হবে, এর জন্য √2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 4। আর উভয় পক্ষে যখন সূচক সমান হয় তখন আমরা সূচক বাদ দিতে পারি, বাদ দিয়ে উত্তর হচ্ছে 3√2। সহজ অঙ্ক, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবেন তত সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। এবার একটি গুণোত্তর ধারা, এদের সমান্তর গুণোত্তর থেকে প্রশ্ন আসছে। 170 একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটির দশম পদ কত? দেওয়া আছে প্রথম পদে ইকুয়াল টু 27, প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9, প্রথম পদে 27 এবং দ্বিতীয় পদ দেওয়া আছে 9। আমরা জানি সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এর জন্য সাধারণ অনুপাত 1/3, এবং গুণোত্তর ধারার পঞ্চম পদ এ আর এখানে ভুল করছি, এখানে দশম পদ হবে, দশম পদ এ আর 10 টু দি পাওয়ার 1 এই সূত্র অনুযায়ী। তাহলে উত্তর আমরা যদি মান বসাই তাহলে 9 হবে, এবং 27কে এখানে ভেঙে নিয়েছে যে 27-এর 3 টু দি পাওয়ার 3 সমান সমান 27, আবার 1/3 টু দি পাওয়ার 9, যেহেতু এখানে সূচকে 9 আছে সেটা 1 এর সাথে গুণ করলে তো ওটা যা তাই। এবার এইখানে একটু বোঝার বিষয় আছে যে এই 9 যদি আমরা উপরে নিয়ে আসি, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 হয়। আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে যোগ বিয়োগ করতে হয়, সূচক যোগ বিয়োগ হয়, এটা -9 হবে, কারণ যেহেতু নিচের থেকে উপরে উঠছে 9, এখানে আসবে 3 টু দি পাওয়ার -6। এই 3 টু দি পাওয়ার -6 থাকার কারণে
এটা নিচে চলে গিয়েছে। আর 3 বা 6 এর মান হচ্ছে 729। আর এটার আসলে অন্যভাবেও আমরা করতে পারি স্বাভাবিক দৃষ্টিতে, যে সিরিয়াল মেনটেন করে, যে ক্রোমো 27, 9, 3, 1, 1/3, 1/2, 7, 1/8, 1/243, 1/729। কত হলো? 1 2 3 4 5 6 7 8 9। একটা মিসিং গেছে, এখানে হবে 1/9। তাহলে দশম পদ আসতেছে। এভাবে আমরা দ্রুত সময়ের মধ্যে এটা করতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন, 170 নম্বর প্রশ্ন, একটি বৃত্তস্থ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? ওই বৃত্তের ক্ষেত্রফল কত আমরা চিত্র আঁকলে খুব সহজে বুঝতে পারবো। যে প্রশ্ন হচ্ছে, একটি বৃত্তস্থ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বৃত্তস্থ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বৃত্তস্থ, এটা একটা বৃত্ত মনে করি, বৃত্তস্থ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার। এখানে আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে অবশ্যই আগে ব্যাসার্ধ বের করতে হবে। আর এইখানে আমরা ব্যাসার্ধ সমান জানি যে একটি বর্গক্ষেত্রের যে কর্ণ, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। এখানে একটি আর বৃত্তের কর্ণের সূত্র হচ্ছে a√2। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ পাই a√2 সমান সমান 2√2। আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ বাই √2। এখন আমরা সূত্র অনুযায়ী, এই যে এখানে দিয়েছে, সূত্র অনুযায়ী পাই r²। আর এর মান আমরা যেহেতু ব্যাসার্ধ √2 পেয়েছি, তাহলে √2² 2 পাই। এটা উত্তর হয়ে গেল। আসলে প্র্যাকটিস করলে খুব সহজেই পারা যায়। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস। পরবর্তী সংখ্যা, 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে একই হারে। 4 জন তাঁতি 4 দিনে কটি মাদুর? এটা আমরা শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করতে পারি। শর্টকাট নিয়মটা আমরা একটু দেখে নিই। শর্টকাট নিয়ম হচ্ছে m1 d1 বাই w1 সমান সমান m2 d2 বাই w2। এই সূত্র। এখানে 4 জন, m মানে হচ্ছে ম্যানের সংখ্যা 4 জন। এখানে আমরা লিখতে পারি 4 জন। আর ডি মানে দিয়ে দিনের সংখ্যা। আর w1 মানে হচ্ছে কাজের সংখ্যা। কাজ হচ্ছে 4টি মাদুর তৈরি করে। এর পরবর্তীতে m2 এর মান হচ্ছে 8 আর দিন হচ্ছে 8। আমাদের বের করতে হবে x এর মান। এটা আমরা যদি কাটাকাটি করি, যে x উপরে নিই আর এটা নিচে নিই, কাটাকাটি করলে আমাদের উত্তর হবে 16। এটা হচ্ছে সঠিক। এবার 72 নম্বর। আরেকটা নিয়মেও করা যায়। এটা আমরা যদি ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মেও করা যাবে। আচ্ছা, 72 নম্বর অঙ্ক হচ্ছে
0,0 এবং 3,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? স্বাভাবিক দৃষ্টিতে আমরা জানি সরলরেখার সমীকরণ হচ্ছে এখানে স্বাভাবিক দৃষ্টিতে আসলে একটু টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি যে এমন একটি সরলরেখার সমীকরণ নিতে হবে যার এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে ওয়াই এর মানও 0 হবে এবং ওয়াই এর মান যদি আমি 0 বসাই এক্স এর মানও মানে একই উত্তর হবে। এই জিনিসটা একটু খেয়াল করলে হবে। এই কারণে হচ্ছে উত্তর হবে ওয়াই। ওয়াই এর মান যদি আমি 3 বসাই তাহলে এক্স এর মান 3, আবার ওয়াই এর মান 0 বসালে এক্স এর মান 0। পরবর্তী অঙ্ক, যদি NC12 = NC8 হয় তবে 12CN এর মান কত? এখানে আমরা একটা সূত্র জানি যে এটা বিন্যাস সমাবেশের অঙ্ক। এখানে আমরা সূত্র জানি যে বিন্যাসের ক্ষেত্রে n এর মান আমরা বের করে নিতে পারি এইভাবে যে 12 + 8 = 20। আমাদের এখানে বের করতে বলছে 20C n এর মান 20। আমরা এখানে করে ফেলতে পারি ফ্যাক্টরিয়ালের নিয়ম অনুযায়ী যে 20 ফ্যাক্টরিয়াল আর 20 এর 20 আর 22 থেকে 20 বিয়োগ করলে আসলে খাতায় করতে হবে, এখানে হচ্ছে না। তাহলে আমাদের এখানে দাঁড়াই হচ্ছে 20C 20 ফ্যাক্টরিয়াল সরি 22 ফ্যাক্টরিয়াল 22 মাইনাস 20 22 ফ্যাক্টরিয়ালকে আমরা ভাঙলে কি দাঁড়ায় 21 ইন্টু 22। আমরা কেন ভাঙবো এটাই আমরা এখানে দেখাবো। এই যে এটা 20 এবং 20 ফ্যাক্টরিয়াল কাটাকাটির জন্য এখানে থাকবে 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়ালকে আমরা যদি ভাঙি তাহলে 1 পর্যন্ত আসবে। এটা কাটাকাটি গেল 21, তাহলে 20 ইন্টু 11 এটা গুণ করলে উত্তর আসবে 231। 231 আসবে উত্তর হবে 231। পরের প্রশ্ন আমরা চলে যাই। এর মান হবে 2 থেকে বড় এবং এক্স এর সমান অথবা এক্স থেকে ছোট, এক্স এর সমান সরি 6 এর সমান। আবার বি এর মান হবে জোড় সংখ্যা এক্স এর 8 এর সমান অথবা 8 থেকে ছোট, এক্স এর মান হবে 8 এর সমান অথবা 8 থেকে ছোট। তাহলে আমরা মানগুলো কি কি পাই? শর্ত অনুযায়ী আমরা মানগুলো পাবো। এটা হচ্ছে শর্ত 2x 6, এটা হচ্ছে শর্ত। এই শর্ত অনুযায়ী আমরা পাই 3 4 5 6 এবং বি এর শর্ত ছিল এক্স জোড় সংখ্যা, এবং এক্স এর মান 8 এর সমান হবে জোড় সংখ্যা। তাহলে বি এর মান যদি আমরা জোড় সংখ্যা নিই 2 4 6 8। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি 3 4 5 6
ইন্টারসেকশন 2 4 6 8। ইন্টারসেকশন হচ্ছে যে জিনিসগুলো কমন সেই জিনিসগুলো আমাকে শুধু নিতে হবে। এখানে এই দুইটার মধ্যে 4 কমন, 6 কমন, আর যেহেতু 5 আছে মানে কমন জিনিসগুলো বাদ যাবে, সরি কমন জিনিসগুলো নিতে হবে। আমাদের উত্তর হবে 4 into 6। ওকে, আমাদের উত্তর হবে 4 into 6। আসলে অঙ্ক বুঝলে খুব সহজ, না বুঝলে বেশ কঠিন। 175 নম্বর আমাদের শেষ 47তম বিসিএস এর শেষ গাণিতিক যুক্তি। একটি ব্যাগে দুটি লাল, তিনটি সবুজ এবং দুটি নীল বল আছে। যদি দৈবভাবে দুটি বল নেওয়া হয় তাহলে বল দুটি কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত? নীল না হওয়ার সম্ভাবনা। তাহলে এইখানে টোটাল আমরা জানি সম্ভাবনার ক্ষেত্রে সূত্র হচ্ছে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এখন আমাদেরকে বলছে যে দুটি বল নিতে, দুইবার আমাদেরকে বল নিতে হবে। তাহলে দুইবার যদি আমরা নেই, মোট অনুকূল ঘটনার সংখ্যা হচ্ছে 2 যোগ 3 5 আর 2 7। এটা সম্ভাবনার নিয়ম অনুযায়ী করা যায়, আবার শর্টকাট ভাবে করা যায়। তাহলে আমাদেরকে নীল নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5, 5/7 একবার নিলাম। একবার আমরা যদি বল নিই সেই ক্ষেত্রে এটা বসালাম। আবার যদি আরেকবার বল নিই তাহলে বলের সংখ্যা কমে যায়, তাহলে 4/6। এখানে যদি আমরা কাটাকাটি করি 2 into 3, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। 5 দুগুণে 10, 3 দুগুণে 21। এই শর্টকাট নিয়ম অনুযায়ী হচ্ছে 10/21। আবার যদি আমরা বিন্যাস সমাবেশের নিয়মে যাই তাহলে এটা হবে অনুকূল ঘটনা 5/2 এবং মোট ঘটনা 5/3/2। এটাকে যদি আমরা ওই আগের ফ্যাক্টরিয়াল নিয়মে যাই তাহলে কাটাকাটি করলে আমাদের 10/21 উত্তর হবে। আমাদের 47তম বিসিএস শেষ। তাহলে এর থেকে আমরা আসলে বুঝলাম যে মোটামুটি যারা অঙ্ক প্র্যাকটিস করে নিয়মিত তারা ইনশাল্লাহ অঙ্কে বেশ ভালো করবে। অঙ্ক এবং গাণিতিক যুক্তিতে 30 নম্বরের মধ্যে মোটামুটি যারা নিয়মিত প্র্যাকটিস করছে এবং বেসিক ভালো আছে তারা 30-এ অনায়াসে 20-22 পাবেন। আর যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন তারা 25+ নাম্বার পেতে পারেন যাদের সাবজেক্ট অঙ্ক। আর চাকরি প্রার্থী হিসেবে অঙ্কটা বেশ স্ট্যান্ডার্ড ছিল, মোটামুটি বেসিক থেকেই প্রশ্নগুলো এসেছে। যাক, তারপরেও আসলে পরীক্ষার হল যে যাই বলুক, পরীক্ষার হলে অনেক সহজ জিনিস আহ, একবার আটকে গেলে মাথা এলোমেলো হয়ে যায়, বাকি প্রশ্নগুলো অ্যান্সার করা বেশ কঠিন হয়। এরপরে আমরা পরবর্তীতে আগের দিন আমাদের 46 বিসিএস এর কিছু গাণিতিক যুক্তি বাকি ছিল, সরি মানসিক দক্ষতা, সেগুলো আজকে শেষ করার চেষ্টা করব। 16 নম্বর ইসলাম। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে নতুন হয়, একটু জড়তা রয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দ্রুত শেষ করে দেবো। একটু সাউন্ড চেক করুন।
ওকে, একটু সাউন্ড চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা। আমাদের ঠিক আছে, আমরা শুরু করতে পারি। সাউন্ড চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা। আমাদের ঠিক আছে, আমরা শুরু করতে পারি। তাহলে আমাদের গত ক্লাসে আমরা 16 নম্বর পর্যন্ত আমাদের হয়েছিল। আজকে আমরা 16 নম্বর থেকে শুরু করছি। যে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘোরে এবং তারপর একই দিকে আরো 90 ডিগ্রি ঘোরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? আসলে মানসিক দক্ষতা হচ্ছে আপনার মেধা বা ব্রেন কতটুকু কাজ করছে এটাকে যাচাই বাছাই করা। এটা হচ্ছে মানসিক দক্ষতার কাজ। আমরা যদি এটা একটু চিত্রটা দেখি, এখানে ব্যাখ্যায় যে চিত্রটা দিয়েছে, যে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। যে উত্তর পশ্চিম দিক কোনটা? এই যে উত্তর পশ্চিম দিক, এ যে বিন্দু, এ বিন্দুটি হচ্ছে আমাদের যে লোক, তাকে আমরা এ বিন্দু বা ডি বিন্দু এটা ধরে নিতে পারি। যে এই দিকে সে আছে উত্তর পশ্চিম দিক মুখ করে, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলো। তাহলে এই যে ঘড়ির কাঁটার দিকে সে 90 ডিগ্রি ঘুরেছে, তাহলে সে কোন দিকে থাকলো? এখন এখন উত্তর পূর্ব দিকে। আবার তারপরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি করে, এই যে এখন এই বরাবর ছিল, কিন্তু এই বরাবর ছিল, এটাকে যদি 180 ডিগ্রি আমরা ঘোরাই, যে বিপরীত দিকে, এই বিপরীত দিকে, এই বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরলো। 180 ডিগ্রি ঘোরার পরে সে দক্ষিণ পশ্চিম কোণে আসলো। এরপরে প্রশ্নে কি বলছে? তারপরে একই দিকে আরো 90 ডিগ্রি ঘুরলো, মানে একই দিকে বলতে এই বিপরীত দিকে আরো 90 ডিগ্রি ঘুরে ডি বিন্দুতে আসলো। এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন সে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে, দক্ষিণ পূর্ব দিকে। আসলে জিনিসগুলো যদি আমরা চিত্র এঁকে এঁকে বা চিত্র সহকারে বুঝি, তাহলে খুব সুন্দর বোঝা যায়। এখন সে, ধন্যবাদ নাজমুল ভাই। পরবর্তী প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্ন, নিম্নের শব্দগুলো অভিধানের যে ক্রমে আছে সেভাবে সাজান। অভিধান বলতে হচ্ছে এখানে ডিকশনারিকে বুঝিয়েছে। ডিকশনারিতে আমাদের শব্দগুলো কিভাবে থাকে এটা আসলে অনেকেই এখন জানবেন বা বুঝতে পারবেন না, কারণ যারা আমরা আগের ডিকশনারি ব্যবহার করেছি, বর্তমান জেনারেশন আসলে সেগুলো বুঝবে না। জেনজি জেনজি জেনারেশন বা তার আগের জেনারেশন গুলো এটা উপলব্ধি করবে। তাহলে আমরা দেখি ডিকশনারিতে আসলে কি ক্রমে থাকে। ডিকশনারি যে ক্রমের নিয়ম, সেটা হচ্ছে, এখানে আমরা একটু যুক্তিটা দেখি, এরা কি যুক্তি দিছে। যে প্রদত্ত প্রশ্নে 5টি শব্দ অভিধান খুললে প্রথমে পাওয়া যাবে প্যাস্টেল। এই প্যাস্টেলটা পাওয়ার কারণ হচ্ছে সাধারণত পি সিরিয়ালের পরে এ আসবে, এই কারণে হচ্ছে প্যাস্টেল, কারণ পি এর পরে প্রথম বর্ণ হিসেবে এ আসবে, সেটাই ওরা বলতেছে। একইভাবে পি এর পরে ই, এরপর ও, তারপর আর এ, সর্বশেষ পি এর পরে আরও বসবে, অর্থাৎ শব্দক্রম হবে। এখানে পি এ, সরি ফ্যান চলতেছে এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখন চলে যাই। প্যাস্টেল এর পরের শব্দ হচ্ছে পেবেল, এরপরে ই আসে, এরপরে সিরিয়াল হচ্ছে ও, তারপরে সিরিয়াল হচ্ছে আর, তারপরে সিরিয়াল আর, এরপরে ও।
এইভাবেই হচ্ছে আসলে ডিকশনারি সিরিয়ালগুলো হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। যে একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি? এর ব্যাখ্যা হচ্ছে, পুরুষটি ভাইয়ের বাবা অর্থাৎ পুরুষটির বাবা এবং মহিলাটির দাদার একমাত্র ছেলে অর্থাৎ মহিলার বাবা একই ব্যক্তি। সুতরাং ওই মহিলা হলো ছবির পুরুষের বোন। এগুলো আসলে একটু মাথা খাটিয়ে একটু চিন্তা করে উত্তর দিতে হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, মানে মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন তার ভাইয়ের বাবা, না মহিলার ভাইয়ের বাবা, বা আমার যদি বোন থাকে সেই আহ, বোনের ভাই আমি, আমার বাবা, ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে, মানে আমার যে দাদা আছে তার একমাত্র ছেলে, আর কোনো বোন নাই। যে ছবির পুরুষের সঙ্গে মহিলা হচ্ছে বোন। ওকে, এরপরে প্রশ্ন আমরা চলে যাই। 19 নম্বর প্রশ্ন, যদি j = 10, j = 20 এবং y = 30 এবং t = 40 হয়, তাহলে BEST এর সমান সমান কত হবে? এইখানে একটু ট্রিক্স খাটিয়েছি, সেটা হচ্ছে ইয়ের সিরিয়াল আমরা ABCD অ্যালফাবেট আকারে যদি বা লেটার আকারে সাজাই, তাহলে এর সিরিয়াল হচ্ছে 5, জেড এর সিরিয়াল 10 এবং ও এর সিরিয়াল 15, টি এর সিরিয়াল 20। এটাকে এরা 2 দ্বারা গুণ করে ডাবল ডাবল করে মান বসিয়েছে, সেটাই আমাদের করতে হবে। বি হচ্ছে 2, 2 এর মান হচ্ছে 4, এর মান দেয়া আছে, 10, 10 এর সরি এর মান হচ্ছে 5, 5 5 এর ডাবল হচ্ছে 10। আবার এস এর মান হচ্ছে 19, 19 এর ডাবল হচ্ছে 38, টি এর মান হচ্ছে 20, 20 ডাবল হচ্ছে 40। এটাকে যদি আমরা যোগ করি, 4 10 4 প্লাস 10 প্লাস 38 প্লাস 14 40 ইকুয়াল টু 92। এটা হচ্ছে এখানে টেকনিক। 20 নাম্বার নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা? এখানে উত্তর ঈগল দিয়েছে। ঈগল অন্যদের থেকে আলাদা, কারণ হচ্ছে কিউই, ইমু, স্ট্রিচ এই তিনটির কোনটি আকাশে উঠতে পারে না। ঈগল একমাত্র আকাশে উঠতে পারে, এজন্য ঈগল শব্দগুলো হতে আলাদা। পরবর্তী প্রশ্নে চলে যায়। একজন মহিলা বললেন, আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড়, আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 মহিলার বয়স কত? আমরা একটু যুক্তিতে চলে যাই। এ ধরনের অঙ্ক অপশন অনুযায়ী সহজেই সমাধান করা যায়। যেমন গ অপশনে যদি আমরা মহিলার বয়স 45 বছর হয় হলে তার স্বামীর বয়স 54, তাহলে বয়সের সমষ্টি 99। বয়সের সমষ্টি 99, বয়সের পার্থক্য হচ্ছে 9, আর মোট বয়সের পার্থক্য 9/11, 11 1/11। আসলে অপশন টেস্ট করে এই প্রশ্নগুলোর আমাদের উত্তর করতে হবে। পরবর্তী প্রশ্ন, যদি একটি কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে আনুপাতিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে? এটা শূন্য, বেশি দূরে উড়ে যাবে। কারণ হচ্ছে আমরা সাধারণত দেখি যে গোলাকৃতি কামানের যে গোলাটা এখানে ব্যাখ্যা ওইটাই দিছে যে কামানের গোলা যেহেতু গোল সেটা অনেক দূরে গিয়ে পড়ে। ওইভাবে আমরা ক্রিকেট খেলা দেখি যে ছক্কা মারলে অনেক দূরে যায়। ওইটা চিন্তা করলেও আমরা বুঝতে পারবো যে গোল জিনিস নিক্ষেপ করলে অনেক দূরে পৌঁছায়।
যা নতুন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি সভায় 15 জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে, মোট কতটি করমর্দন হবে? আমরা এই প্রশ্নের ক্ষেত্রে সূত্র জানি, NC2। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করেছে, যে NC2 আমরা ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী দেখতে পাই। n এর মান 15 জন লোক ছিল, মান 2 ফ্যাক্টোরিয়াল, 15 থেকে 2 বাদ যাবে, থাকবে 13 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল। কাটাকাটি করার জন্য আমাদের থাকতে হচ্ছে, কাটাকাটি হয়ে গেল। এভাবে কাটাকাটি করে 105 হয়। আসলে খুব সহজ, এটা সূত্র জানলেই পারা সম্ভব। পরের প্রশ্ন আমরা চলে যাই। সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন পেডিট্রিসিয়ান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কের মধ্যে একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে। মানে চিলড্রেন এবং পেডিয়াট্রিশিয়ান, এই যে পেডিট্রিশিয়ান, পেডিট্রিশিয়ান অর্থ হচ্ছে শিশুরোগ বিশেষজ্ঞ। শিশুরোগ বিশেষজ্ঞই তো শিশুদের দেখাশোনা করবে বা শিশুদের চিকিৎসা করবে। এটা হচ্ছে অ্যানালজি। এই অ্যানালজি আমাদেরকে মিলাতে হবে। সেরকমই গাইনোকোলজিস্ট ফিমেলসদের চিকিৎসা করে, অর্থাৎ স্ত্রী রোগ বিশেষজ্ঞ তিনি মহিলাদের চিকিৎসা করেন। পরবর্তী প্রশ্ন 25, কোন চিত্রটি সৃষ্টি সম্পূর্ণ করে? এখানে একটু মাথা খাটানো বিষয়, যে প্রথম দুইটে খাঁজ কাটা বিষয় আছে, তারপরে খাঁজ কাটা এই সাইডে চলে গেছে, এরপরে আবার তিনটা খাঁজ কাটা আসছে, আবার এদিকে চলে গেছে। এখন আসলে যেহেতু তিনটা তিনটা করে, এই যে প্রথম দুইটার পরে তিনটা আসছে, প্রথম দুইটার পরে তিনটা আসছে, তাহলে পরবর্তী তিনটার পরে চারটা আসবে, সেই জন্য উত্তর হবে ক। পরের প্রশ্ন আমরা চলে যাই, 26 নম্বর প্রশ্ন। যে নিম্ন প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? এখানে আমরা একটু যুক্তিটা দেখি। 8 × 9, 8 নং 72, আবার 4 নং 36, এটার যোগফল হচ্ছে 108। তাহলে কি দাঁড়ালো, যে 8 নং 72 এটা গুণ করে আবার 4 নং 36 এটা গুণ করে এই দুইটা সংখ্যার যে মান পেয়েছি সেটা যোগ করলে 108 হবে। একইভাবে 4 × 12 = 48 এবং 5 × 12 = 60, এটা যোগ করলে 108 হয়। তাহলে উত্তর হবে 108। আসলে আহ, গত বিসিএস এর তুলনায় 47 বিসিএস বেশ কঠিন এবং স্ট্যান্ডার্ড হয়েছে। বেসিক যাদের ভালো, ইনশাল্লাহ তারা ভালো করবে। আসলে ধৈর্যের পরীক্ষা বিসিএস, ধৈর্য পরীক্ষা বিসিএস। ধৈর্য সহকারে আপনি যদি আহ, না পড়াশোনা করেন বা ধৈর্য হারা হন, তাহলে হবে না। আর রিজিকের মালিক আল্লাহ তাআলা, তিনি আপনার রিজিক যেখানে লিখে রাখবেন সেখানেই হবে। এই জন্য হতাশার পিছনে লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা হবে। আমাদের প্রায় শেষের পথে, আর তিনটা প্রশ্ন আসছে। 28 নম্বর প্রশ্ন, একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে 3:2 হলে এবং মহিলার সংখ্যা 25 জন হলে পুরুষের সংখ্যা কত? যে এখানে এটা বেসিকের অঙ্কটা খুব সহজ। কমিটিতে পুরুষের সংখ্যা যদি আমরা 3x নিই, মহিলার সংখ্যা যদি 2x ধরি, তাহলে প্রশ্ন মতে আমাদের মহিলার সংখ্যা দিয়ে আছে 2x। x এর মান আমরা বের করে নিলাম 12.5, আর পুরুষের সংখ্যা হবে 37.5। আসলে উত্তর নাই। এটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বিসিএস এর মতো প্রশ্নে উত্তরগুলো যদি একটু ভুল বা এলোমেলো থাকে, তাহলে আসলে পরীক্ষার হলে খুবই হয়রানির শিকার হতে হয়। এটা সকলের ক্ষেত্রেই, এতে অনেক সময় নষ্ট হয়, যে সঠিক উত্তরটা দিল না কেন।
এই 47তম বিসিএস এও একই ঘটনা ঘটেছে। আমাদের পরবর্তী প্রশ্ন, ইউবিকিউটাস শব্দটি সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন। আগে আমাদেরকে জানতে হবে যে ইউবিকিউটাস শব্দের অর্থ কি। শব্দের অর্থ হচ্ছে সর্বত্র, একই সময়ে, সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত বা সর্বব্যাপী। এই শব্দের অর্থ যদি না জানেন তাহলে সমার্থক শব্দ নির্বাচন, এটাকে বলে সিনোনিম। সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে আমাদের যদি আহ, ধারণা না থাকে বা অর্থ না জানা থাকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করা বেশ কঠিন হবে। তাহলে আমাদের উত্তর হবে ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড অর্থ হচ্ছে বহু বিস্তৃত। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, 30 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন। আহ ইনশাল্লাহ আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। ধৈর্য সহকারে যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রশ্নটা দেখি। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো 15। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি কত? এই যে ধারাবাহিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইভাবে মানগুলো ধরে নিতে পারি। যে মনে করি 5টি সংখ্যা x+1, x+2, x+3, x+4, এটার গড় হলো 15। তাহলে আমরা 5টি সংখ্যা যোগ করে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের গড় মানটি আমরা পেয়ে যাব। সেটাই হয়েছে। তার পরবর্তীতে এটাকে আমরা পেয়েছি 5x+10 = 75। 5 দ্বারা 15কে গুণ করেছি। আবার 75 থেকে 65 বিয়োগ করলে, সরি, 75 থেকে 10 বিয়োগ করলে 65 হয়। আর 5 দ্বারা ভাগ করলে 13 হয়। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি, এই যে এক্স এর জায়গায় 13 বসালে 17 হবে। এখানে উত্তর নেই। আসলে এই জিনিসগুলো বেশ কষ্টসাধ্য বিষয়, যে সঠিক উত্তর না থাকা বিসিএস এর মতো। যাক, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ লাইভ শেষ। আগামী কয়েকদিন সামনে আমার কিছু পরীক্ষা, হয়তো লাইভে আসতে পারবো না, ইনশাল্লাহ আবার আসবো। যাক, আমরা আজকে সহায়তা নিয়েছি ওরাকল বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংকের। ওরাকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বইটি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আনার জন্য। কারণ এই বইটিতে আসলে বাংলা ইংরেজি খুব সুন্দরভাবে আলাদা আলাদা ভাবে এরা উপস্থাপন করেছে। ব্যাখ্যাও তুলনামূলক ভালো এবং ভুল ত্রুটির পরিমাণ খুব কম। ওকে, আজকে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।